এটা হচ্ছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন। এই স্মার্টফোনের স্পেশালিটি হলো এর মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের, সামনের ক্যামেরা 50 মেগাপিক্সেলের। তবে ইনফিনিক্স বলছে এই স্মার্টফোনটা ভ্লগিং ক্যামেরা, কারণ এই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS এ। 4K 60 FPS, তার মানে কি ভ্লগিং করতে যারা চাচ্ছেন তাদের জন্য কোনো একটা আদর্শ প্যাকেজ হয়তো আমি হাতে ধরে আছি। শুধু এটুকুই না, এই স্মার্টফোনের যে ডিসপ্লেটা 144 হার্টজ হাই রিফ্রেশারের এবং যেমনটা দেখছেন কার্ভ ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, অবশ্যই এটা অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 এর মতো এসওসি, ব্যাটারি 5000 mAh এবং 68 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সেই। তো সব কিছু মিলে ইনফিনিক্স জিরো 35G এক কথায় দুর্দান্ত একটি স্মার্টফোন। স্পেক শুনে তেমনটা লাগছে এবং এর এখন পর্যন্ত দাম আমরা যেমনটা জেনেছি বা বাইরের কান্ট্রিতে যেমনটা জেনেছি সেই জায়গা থেকে ভাই জোস একটা জিনিস। ধন্যবাদ ইনফিনিক্স বাংলাদেশকে এবার একদম বক্স সহ আমাদের কাছে স্মার্টফোনটি পাঠানোর জন্য। অন্য সময় শুধু ফোনটাই আসে, তবে এবারে বক্স টক্স আছে, বক্সের মধ্যে যে সমস্ত কন্টেন্ট থাকে অর্থাৎ চার্জার, এটার একটা ব্যাক কাভার, সবকিছু আমরা পেয়েছি আর কি। তো এই হচ্ছে স্মার্টফোনটি। আমরা যে ভ্যারিয়েন্টটা পেয়েছি এটার রিয়ার প্যানেলটা মূলত ইকো লেদার দিয়ে তৈরি, মানে এটা একদম জেনুইন লেদার না, বাট আর্টিফিশিয়াল লেদার, কিন্তু জেনুইন লেদারের মতো একটা ফিল দেবে আপনাকে আর কি। হ্যাঁ, বাট এইখানে যে ক্যামেরা বাম্পটা বা ক্যামেরা মডিউলটা যেমনটা দেখছি, মানে আমার কাছে কাইন্ড অফ আননেসেসারি সাইজ লাগতেছে আর কি, কারণ এখানে মোটামুটি সেন্সর হচ্ছে 3টা, কিন্তু জিনিসটা অনেক বড় করে দেওয়া হয়েছে। আর এই ফোনটারই আর একটা ভ্যারিয়েন্ট হয় যেটার আবার রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, আমি যতটুকু জানি ওইটার কর্নিং গোরিলা গ্লাস 5-এর গোল্ড কালার ভ্যারিয়েন্টটা মনে হয়, ওটা দেখতেও অনেক সুন্দর। তবে ভালো বিষয় এই স্মার্টফোনের ডিসপ্লেকেও প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5, আর এটার বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। এটা খুবই স্লিম একটা স্মার্টফোন, 7.9 মিলিমিটার হলো মাত্র এর থিকনেস। এই ফোনটা হাতে নিয়ে মোটেই কোনো সস্তা টাইপের ফিল আপনি পাবেন না। আপনার কাছে একটা প্রিমিয়াম স্মার্টফোন যেমনটা ফিল দেয় তেমন একটা ফিল আপনি পাচ্ছেন। রেগুলার প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু থাকলেও শুধু আমরা পাইনি এতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে এতে। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার পজিশনটা ফার্স্টের দিকে একটু নিচে লাগলেও এর সাথে ইউজ টু হয়ে যাবেন আশা করছি, আর এটা ফাস্ট অ্যান্ড একুরেট, এটা ঠিকঠাক আছে। এই ফোনটা হাতে পাওয়ার পরে ডিজাইন সব তো ভালো লাগবে, এরপরে ভালো লাগবে আপনার ডিসপ্লেটা, এটুকু শিওর, কারণ এর ডিসপ্লেটা বেশ স্ট্যান্ডার্ডের থেকে একটু বড়, যেমন 6.78 ইঞ্চ, এটা একটু বড়ই লাগে আমার কাছে, বাট ভালো লাগছে। কার্ভ ডিসপ্লে, যথেষ্ট কালারফুল ডিসপ্লে এবং অবশ্যই সিমেট্রিক্যাল ডিসপ্লে, এই সমস্ত কিছু দেখে আপনার ভালো লেগে যাবে। ইমার্সিভ একটা ভিউ পাওয়া যাচ্ছিল এই ডিসপ্লে থেকে, এবং সেন্টারে যে পাঁচল কাটআপটি রয়েছে টপ সেন্টারে, এটাও কিন্তু বেশ ন্যারো, হ্যাঁ বেশ ন্যারো। তবে সবচাইতে যে ব্যাপারটা অবাক করবে সেটা হলো 144 হার্টজ হাই রিফ্রেশ রেট। এটা যথেষ্ট কন্ট্রাস্টি, কালারফুল এবং ব্ল্যাকটা পিওর ব্ল্যাক তো অবশ্যই দিচ্ছে, কিন্তু এটা বলা যাবে না যে একেবারে অ্যাকুরেট কালার দেয়। আপনি হালকা একটু টুইক করে নিলে এটার থেকে আরো বেটার কালার রিপ্রোডাকশন পাবেন। তবে টাচ রেসপন্স ভালো ছিল। এটার পিক ব্রাইটনেস আমরা পেয়েছি 950 নিটস, যেটা ইনডোরের জন্য তো একদমই ঠিকঠাক আছে, আউটডোরেও দেখা যায়, ডিরেক্ট সানলাইটেও দেখা যায়, কিছুটা আর কি কম মনে হতে পারে। ডিসপ্লেটাতে HDR10+ আমার সাপোর্ট পাইনি, তবে রয়েছে 1 বিলিয়ন কালার্স। তো HDR এর যদি সাপোর্টটা থাকতো তাহলে ভালো হতো ডেফিনেটলি। আর এটার PPI পেয়েছি আমরা 388। এই ডিসপ্লেতে আমরা যখন কিনা টুকটাক গেমিং করছিলাম, বিভিন্ন ভিডিও দেখছিলাম বা রেগুলার কাজ বা যাই করছিলাম না কেন, সব কিছুই কিন্তু ভালো লাগছিল, কারণ ওই যে ইমার্সিভ একটা ভিউ দেয় এবং কালার রিপ্রোডাকশন সব কিছু মিলে ভালো লাগার জায়গা দখল করবে আশা করছি ম্যাক্সিমাম মানুষেরই। আর আরেকটা ভালো বিষয়, ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। এর প্রসেসরের কি অবস্থা, পারফরমেন্স সেকশনের কি অবস্থা, এই তো প্রশ্ন অনেকেরই। যেমনটা শুরুতে বলছিলাম, মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 রয়েছে। মূলত এইটা একটা রিব্র্যান্ডেড প্রসেসর। মিডিয়াটেক ডাইমেনসিটি 1100 রিব্র্যান্ডিং হয়ে এসছে নতুন রূপে। এটা 6nm এর প্রসেসর। যদি কিনা স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করেন তাহলে কার সাথে কম্পেয়ার করতে পারেন? কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগন 778G প্লাস যে প্রসেসরটি রয়েছে তার সাথে। আর এখানে র্যাম পাওয়া যাবে দুইটা ভ্যারিয়েন্টে, 8GB এবং 12GB, সেই সাথে স্টোরেজ রয়েছে 256GB। স্টোরেজ টাইপ UFS 3.1। এইটা রান করছে কিন্তু XOS 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13। তবে আলাদা করে কোনো স্টোরেজ ব্যবহার করার সুযোগ নেই, মানে মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না, জাস্ট দুইটা সিম কার্ডই ব্যবহার করা যায় এই স্মার্টফোনে। সো 256GB ওটাই মেনে নিতে হবে। তো এই প্রসেসরটা মূলত হাই মিড রেঞ্জ বাজেটের জন্য ঠিকঠাক আছে। হ্যাঁ, যেমনটা আমরা স্ন্যাপড্রাগন 778G প্লাস এটা দেখতাম যে বিভিন্ন হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনে আসতো, এটাও মোটামুটি ওরকম একটা রেজাল্টই দিতে পারে। রেগুলার কাজবাজ খুব সহজে হ্যান্ডেল করতে পারে, সেই সাথে এদের যে ইউআই সেটাও একটা ভালো রেজাল্টই দিয়েছে। আমরা কোনো ধরনের প্রবলেম এখন পর্যন্ত পাইনি, এবং ইনফিনিক্স তাদের ইউআইটা আগের থেকে বেটার করার ট্রাই করছে, যেমনটা বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, ভালো আমাদের লাগছে সত্যি কথা, কিন্তু যখন কিনা আপনি রিভিউ করবেন বা এর বিচারগুণ করবেন তখন অবশ্যই প্রাইস টু পারফরমেন্স হিসাব করতে হবে। এখন দেখেন এই ফোনটার আমি প্রাইস টু পারফরমেন্স কীভাবে বিচার করব সেটার তো সুযোগ নেই, কারণ এই স্মার্টফোনটা ইনফিনিক্স আমাদের কাছে পাঠিয়েছে, এটা ট্রু, বাট বাংলাদেশে তারা কিন্তু এই মুহূর্তে এই স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ করছে না। যেহেতু তারা লঞ্চ করছে না, কোনো দামও আমাদের জানা নেই। এখন দাম ছাড়া তো ভাই এটার রিভিউ ওইভাবে মানে ভালো লাগতেছে, কিন্তু আমি দামের সাথে কম্পেয়ার করে, এখন দাম যদি এটার দাম হয় 50,000 টাকা তখন আমার কথাবার্তা হবে একরকম, আর এটার দাম যদি হয় 30-35,000 টাকা তখন আমার কথাবার্তা হবে অন্যরকম, এটাই স্বাভাবিক। ইন্ডিয়ার দামটা আমরা জানি, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটার বেস্ট ভ্যারিয়েন্ট হচ্ছে 29,990 টাকায়, টাকায় না রুপিতে। তো সেই জায়গা থেকে এর পারফরমেন্স মানে ওইভাবেও হিসাব করতে গেলে
ভালো লাগার মতো ছিল। হাই মিড রেঞ্জ বাজেট থেকে আমরা যেমনটা আশা করি ওটুকু দিতে পারছে। স্মার্টফোনটা হেভি পারফরমেন্সে গিয়ে দেখছিলাম একটু টুকটাক গরম হয়, তবে থার্মাল থ্রোটলিং হয়ে মানে পারফরমেন্স ড্রপ করে, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা একবারও ফেস করিনি। ইভেন আমরা এটাতে গেমিং টেমিংও করার ট্রাই করছিলাম, যেমন পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পাচ্ছিলাম HDR আলট্রা, তবে স্মুথ এক্সট্রিমে আমরা আরও বেটার রেজাল্ট পেয়েছি এবং লং রানেও দেখছিলাম এটা বেশ স্টেবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে। হ্যাঁ, মাঝে মধ্যে টুকটাক ল্যাগ পেয়েছি, বাট মানে খেলার উপযোগী, এবং যারা মোটামুটি এটা দিয়ে পাবজি বা ফ্রি ফায়ার সিওডির মতো গেমগুলো প্লে করতে চান তাদের আশা করছি পুষিয়ে নিতে পারবে স্মার্টফোন। গেমিং ফোনের মতো অবশ্যই না, বাট সময় কাটানো যাবে। যেটা নিয়ে একটু ট্রাই করছিলাম আমরা এই স্মার্টফোনে, যা বেটার রেজাল্ট দিয়েছে লো গ্রাফিক্স 30 FPS এবং এখানে কিন্তু আমরা একদমই প্লেয়াবল রেজাল্ট পেয়েছি। এর বাইরেও টুকটাক বেশ কয়েকটা গেম প্লে করা হয়েছে, মোটামুটি ঠিকঠাক আছে, মানে পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এখন জাস্ট বাংলাদেশে যদি কখনো অফিসিয়ালি লঞ্চ করে ভালো একটা দামে লঞ্চ করলেই হয়, অথবা আনঅফিসিয়ালভাবে পাওয়া গেলেও যদি ভালো দামে পাওয়া যায় দেন পারফরমেন্স নিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন। এরপরে যদি আসি এর মেইন জায়গা ক্যামেরা সেকশনে, যেটা নিয়ে আপনারা সবাই ওয়েট করছেন। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, সেই সাইজে রয়েছে 13 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড শুটার, আর ডেপথ সেন্সর রয়েছে একটি, হ্যাঁ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের শুটার। তো ডে লাইট কন্ডিশনে দেখছিলাম এর 108 মেগাপিক্সেল ক্যামেরাটা মোটামুটি ভালোই ডিটেল কিন্তু ধরে রাখতে পারে, বাট আমার মনে হয়েছে একটু ওভার শার্প করছে। ডে লাইটের ম্যাক্সিমাম ছবিতে আমার কাছে একটু শার্পনেসটা বেশি লেগেছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি বেশ ওয়াইডার, ভালো লাগছে এটা। কালারটা একেবারে যে ন্যাচারাল এমনটা নয়, কিছুটা টুইক করে দেয়, কিছুটা বুস্টেড মনে হয়েছে আর কি। আর এক্সপোজার ব্যালেন্সও মোটামুটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে স্মার্টফোন। তবে যখন লো লাইটের দিকে যাচ্ছিলাম, রেগুলার ক্যামেরা দেখছিলাম মোটামুটি নয়েজ গ্রেন ক্যাপচার করে এবং একটু সফট হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। তবে নাইট মোড অন করে নিলে আপনাকে একটু সময় দিতে হবে, স্টাডি করে ধরে রাখতে পারলে কিন্তু তখন আবার ভালো আউটপুট পাওয়া যায়। নাইট মোডে কালার টোনটা আমার মনে হয়েছে একটু শিফট করে, একটু কন্ট্রাস্টি হয়, কিন্তু ওভারঅল দেখতে বেশ ভালো লাগছে এবং ভালোই ডিটেল ধরে রাখতে পারছে কিন্তু তখন। এরপরে যদি আলট্রা ওয়াইডে যাই, সেখানে আমরা দেখছিলাম মেইন ক্যামেরার তুলনায় একটু কালার বুস্টেড লাগছে আর কি আমার কাছে। ডিটেলের পরিমাণ হ্যাঁ কিছুটা অবশ্যই কম, ডাইনামিক রেঞ্জের দিক থেকেও কিছুটা পিছিয়ে থাকবে এবং একটু ব্ল্যাকিশ এরিয়াতে কন্ট্রাস্টের পরিমাণ যেন একটু বেশি বেশি লাগছিল আর কি। এই তবে যদি প্রপার লাইট দেওয়া যায় তাহলে আলট্রা ওয়াইডের ছবিও ভালো লাগবে। কিন্তু যে বিষয়টা খেয়াল করলাম, আলট্রা ওয়াইডেও আপনি নাইট মোড ব্যবহার করতে পারবেন। সাধারণত নাইট মোড ব্যবহার করা যায় এমন আলট্রা ওয়াইডে খুব একটা দারুণ রেজাল্ট আসে না, বাট এই স্মার্টফোনের আলট্রা ওয়াইডটাও নাইট মোডে মোটামুটি একটা চলনসই ছবি দিতে পারছে, যেটা আপনারা আশা করছি কাজে লাগাতে পারবেন। পোর্ট্রেট মোডে দেখলাম এজ রেজোলিউশন মোটামুটি ঠিকঠাক আছে, তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে, আর মেইন সাবজেক্টের কালারটাও একটু টুইক করে দেয়, একটু সফট হয়ে দেখতে আর কি সুন্দর লাগে। এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটার ছবি কিন্তু আমার ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে। এইটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে, যদিও মেইন ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জটা ততটা বেটার এটা দিতে পারেনি। একটু সফট করে দিয়ে, একটু ব্রাইট করে দিয়ে সুন্দর করে দেবে আর কি, দেখতে ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষেরই এমনটা। আর যদি লো লাইট কন্ডিশনে আসি সেই ক্ষেত্রে অনেকটাই সফট করে ফেলছিল, যদিও এই লো লাইটে আরেকটু বেটার রেজাল্ট দিলে ভালো হতো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আর কি। হ্যাঁ, তবে ভিডিও ভালো লেগে যাবে ভাই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরা। আমি বলছিলাম কি 4K 60 FPS ভিডিও রেকর্ড করা যায়, যদিও আপনি স্টেবিলিটি বা EIS পাবেন হচ্ছে 1080p-তে। তবে 4K এর ক্ষেত্রে যদি আপনি কোনো একটা স্টেবিলাইজার ব্যবহার করতে পারেন, লাইক আপনি কোনো একটা গিম্বল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এর ভিডিও কোয়ালিটি আমার মনে হয় আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লেগে যাবে। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4K 60 FPS রেকর্ড করা হচ্ছে, এবং এই ফোনের ক্যামেরা সম্বন্ধে তো আপনারা জানেনই, এটা হচ্ছে ব্লগিং ক্যামেরা তারা বলছে। তো এই হচ্ছে ফুটেজ। উপরে যে দেখা যাচ্ছে আকাশটা কি ভালোভাবে দেখা যাচ্ছে আপনারাই দেখে বলুন। আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফোনেরই মাইক্রোফোন দিয়ে সরাসরি রেকর্ড করা হচ্ছে। ইনডোর লাইটিং কন্ডিশনের ভিডিও স্যাম্পল যেমনটা আপনারা দেখছেন, আমাদের স্টুডিও লাইটিং কন্ডিশনে মোটামুটি এমন আসছে। আর সাউন্ড কোয়ালিটি নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি নয়েজি না হয় সেক্ষেত্রে এমন একটা সাউন্ড পাওয়া যাবে। ওভারঅল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো লাগছে। যারা মোটামুটি লো বাজেটের মধ্যে একটু ওই যে ব্লগিং ট্লগিং করার চিন্তা ভাবনা করেন, তাদের আই হোপ এর ভিডিওটা কাজে লাগাতে পারবেন। ব্যাক ক্যামেরার ভিডিও নিয়ে বলতে গেলে যেমনটা আপনারা দেখছেন 4K ক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি এবং শার্পনেস ডিটেলও ভালোভাবেই ধরে রাখতে পারছে। জাস্ট একটু শেকি কারণ কোনো স্টেবিলাইজার আমরা ব্যবহার করিনি। তবে আমার মনে হয় স্টেবিলাইজার ব্যবহার করলে এর ভিডিও ফুটেজও কাজে লেগে যাবে। আর যদি একদম মানে হুটহাট করে ভিডিও শ্যুট করা লাগে, অবশ্যই আপনারা 1080p-তেও করতে পারেন। 1080p-তে একটু আমার মনে হয়েছে যে এক্সপোজার ব্যালেন্সে হালকা একটু মানে ডিলে করে, প্লাস এখানে কিছুটা শার্পনেসের বা ডিটেলেরও ঘাটতি রয়েছে, বাট এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে ভিডিও কোয়ালিটি। তো ইনফিনিক্স যেমনটা বলছে যে তারা ভিডিওর জন্য এই স্মার্টফোনটাকে নিয়ে এসছে, আমার মনে হয় যদি লাইক 35K বা 40K-র মধ্যে বাংলাদেশে আমরা এটা চিন্তা করি, সেই জায়গা থেকে কিন্তু এর ভিডিও কোয়ালিটি বা ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে বা ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষেরই। তবে যে জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট থাকতে পারতো ক্যামেরায়, তারপরও এটার মাইক্রোফোন কোয়ালিটিটা আমার কাছে ততটা ভালো লাগেনি, যেমনটা আপনারা হয়তো শুনছিলেন। আর দ্বিতীয়ত যদি কিনা একটা অপটিক্যাল জুম লেন্স দেওয়া হতো তাহলে পোর্ট্রেটে বলেন বা আমরা মানে জুম লেন্সের কাজও করতে পারতাম আর কি। এই
মানে আমাদের এক্সপেকটেশন তো থাকেই। এনিওয়ে এটাতে বড়সড় ব্যাটারিও আছে। এটা ব্যাটারি সাইজ হলো 5000 mAh এবং 68 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এটা সাপোর্ট করে, যা দিয়ে 30 মিনিটে প্রায় 70%-এর মতো চার্জ করে ফেলতে পারবেন, 0 to 70%-এর মতো। তো দ্রুতই চার্জ করা যায়। আবার ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশ ভালোই পেয়েছি, একদম সর্বোচ্চ হাই রিফ্রেশের যেটা আছে আর কি ওটা অন রেখেও এই স্মার্টফোনটা একদিনের কাছাকাছি ব্যবহার করা যাবে, মানে দিন শেষে চার্জ করতে হবে আর কি। আছে ডুয়াল স্পিকার, লাউডনেস বেশ ভালোই, তবে একেবারে ব্যালেন্স টাইপের আমার মনে হয়নি। এইটা একটু লাউড, এইটা একটু কম লাউড মনে হয়েছে আর কি, বাট এর সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে আমাদের কাছে। তারপরে এটার ইয়ারপিসের সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক আছে, বাদ বাকি প্রয়োজনীয় সেন্সরসগুলোও সব কিছু আছে। তো এই ছিল ইনফিনিক্সের নতুন স্মার্টফোন 030 5G। 030 5G নিয়ে এত কথা আসলে বলে লাভ কি, বাংলাদেশে লঞ্চ করলে ভালো হতো। তো আমরা আশা করবো ইনফিনিক্স শুধুমাত্র এই সমস্ত ভালো ভালো স্মার্টফোনগুলো আমাদেরকে দেখিয়ে লোভ দিয়ে যাবে না, ভবিষ্যতে বাংলাদেশে তারা লঞ্চ করবে। এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আমার কাছে ওভারঅল ভালো লাগছে আর কি। সো এই সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।